একটা প্রবাদ আছে, আপনার কাজ শুরুতে যত বেশি ঝামেলার সম্মুখীন হবে, অর্থাৎ শুরুতে যত বেশি বাধা বিপত্তি আসবে, ওই কাজের বরকত তত বেশি হবে এবং ওই কাজের সফল হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। এটি একটি প্রবাদ। আবার এমন কথাও আছে যে গোড়ায় গলদ, সুতরাং গোড়ায় গলদ হলে এগিয়ে যাওয়া কঠিন। আমি কথা বলছি বাংলাদেশে ছাত্রদের একটি নতুন রাজনীতি পথ চলার শুরুতে যেসব হোঁচট খাওয়া আমরা দেখি। খবর আসছে যে ছাত্রদের ভেতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে বা তাদের মধ্যে পদ নিয়ে হাতাহাতি অথবা তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিএনপি শুরু করছে তিস্তাকে নিয়ে নতুন আন্দোলন। হঠাৎ বিএনপি ভারত বিরোধী এই আন্দোলনের কারণ কি? আবার যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে প্রকাশ্যের নেপথ্যে তাদের মধ্যে শিবির পরিচয় নিয়ে ব্যাপক আলোচনা। ছাত্রদের নতুন দল নিয়ে নানা আলোচনা সমালোচনা, তাদের সাথে শিবিরের সাথে একটা সংঘর্ষ। তো ছাত্রদের এই নতুন দল নিয়ে আসলে মূলত কি হচ্ছে ভিতরে, এই বিষয়ে নিয়ে দুইটা আলোচনা শুনবো। আলোচনাগুলো শুনলে বুঝতে পারবো তাদের দল ভাঙার জন্য কারা কাজ করছে এবং নাকি তারা নিজেরাই তাদের দল নিয়ে বিভক্ত তৈরি হচ্ছে। চলুন আলোচনাগুলো শুনি। একটা প্রবাদ আছে, আপনার কাজ শুরুতে যত বেশি ঝামেলার সম্মুখীন হবে, অর্থাৎ শুরুতে যত বেশি বাধা বিপত্তি আসবে, ওই কাজের বরকত তত বেশি হবে এবং ওই কাজের সফল হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। এটি একটি প্রবাদ। আবার এমন কথাও আছে যে গোড়ায় গলদ, সুতরাং গোড়ায় গলদ হলে এগিয়ে যাওয়া কঠিন। আমি কথা বলছি বাংলাদেশে ছাত্রদের একটি নতুন রাজনীতি পথ চলার শুরুতে যেসব হোঁচট খাওয়া আমরা দেখছি, তাতে নানান রকম প্রশ্নের উদয় হয়েছে যে আদৌ এটার ভবিষ্যৎ কি, কেন এরকম হচ্ছে। আমি 5 আগস্টের পর 6 আগস্ট থেকে বলতে শুরু করেছি যে বাংলাদেশে নতুন রাজনীতি দরকার। প্রচলিত রাজনীতি যেমন আছে, আওয়ামী লীগ এখন পতিত, আওয়ামী লীগের রাজনীতির একটা শূন্যতা যেন টের না পায় মানুষ, সেজন্য সামনে যারা ক্ষমতায় যাওয়ার দাবিদার, আমার হিসেবে বরাবরই আমি বলি সবচেয়ে বড় দল বিএনপি ক্ষমতায় যাওয়ার দাবিদার, কিন্তু বিএনপির সাথে টক্কর দেওয়ার জন্য এবং প্রফেশনালিজম অর্থাৎ সঠিক দেশ পরিচালনা করার জন্য, বিএনপির চোখে চোখ রেখে কথা বলার জন্য একটি প্ল্যাটফর্ম দরকার, যেন বিএনপি রাষ্ট্র পরিচালনায় সহজ পথে থাকে, সোজা পথে থাকে এবং একই সাথে যেই ছাত্র জনতার অভ্যুত্থান এবং যাদের উপরে 24-এর রোশনাই অর্থাৎ আলো আছে, তারা যেন হারিয়ে না যায়, তারা যেন বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা থাকে। সেই দাবি থেকেই শুরুর দিন থেকে বলার চেষ্টা করেছি যে ছাত্রদের নতুন রাজনীতির যে সূচনা সেটি করা দরকার, হওয়া দরকার। এই করতে 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 অনেক পরে এসে দেখলাম তারা জাতীয় নাগরিক কমিটি নামক একটি প্ল্যাটফর্ম তৈরি করলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকেও একটু আলাদা করলো। কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক দল না, সেটা তারা বলে নিল আগে এবং বলার চেষ্টা করলো যে না, পরে তারা রাজনৈতিক দল ঘোষণা করবে। এখন আজকে যখন আমি এই কথা বলছি, তার সেই সময় সংবাদ হলো যে জাতীয় নাগরিক কমিটি ভেঙে, অথবা জাতীয় নাগরিক কমিটি বলে যেই প্ল্যাটফর্মটি ছিল সেইটার এতদিন আহ্বায়ক ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব ছিল আক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত ছিলেন তিনি। এই দুইজনের জায়গায় নতুন করে নতুন মুখ আসবে, যেমন নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে যাকে সর্বাধিক ভাবে মানুষ চিনত, সেই নাহিদ ইসলাম এখন এইটার প্রধান হবে বলে আমরা শুনছি এবং তিনি আগামী 2-1 দিনের মধ্যে পদত্যাগ করবেন। খুবই ভালো কথা এবং এটাই করা উচিত ছিল। সবচেয়ে ভালো হতো যদি ছাত্র জনতা সরকারে না থেকে তারা শুরুতে থেকে এই রাজনীতির চিন্তা ভাবনাটা করত। কিন্তু যেটা হয়েছে, যেহেতু শেখ হাসিনার পতনের বিষয়টা খুব অল্প দিনের ঘোষণায়, মাত্র 3 তারিখ তারা এক দফা দিয়েছে, দীর্ঘমেয়াদী পতনের কিংবা পতন হলে কিভাবে সরকার পরিচালিত হবে, পতনের পরে তাদের ভূমিকা কেমন হবে, এইসব নিয়ে কোনো সাজানো গোছানো মত চিন্তা ভাবনা না থাকার কারণে যেসব হোঁচট, সেই হোঁচটগুলো খেয়েছে এতদিন। এবং এখন যখন চূড়ান্তভাবে নতুন রাজনীতি করার সূচনা হচ্ছে, তখন কে পদ পাবে, কে পদ পাবে না, সেই প্রশ্নে যেই ভজঘট লেগেছে, সেই ভজঘটটা
প্রকাশ্যে হয়ে আসছে ছাত্র নেতাদের একে অপরের কথায়, স্ট্যাটাসে, এমনকি সরকারে যিনি আছেন আসিফ মাহমুদ তার কিছু কথাবার্তা, এবং অন্যান্য যারা আছে সাবেক শিবির নেতৃবৃন্দ বলে পরিচিতি পাচ্ছে, কিংবা এক একজনের যে নতুন পরিচয় বেরিয়ে আসছে। এই জুলাই অভ্যুত্থানে কারা পেছন থেকে ভূমিকা রেখেছে, কারা ভালো কাজ করেছে, কারা খারাপ কাজ করেছে, কারা সমন্বয় করেছে জিনিসগুলো, পেছন থেকে আন্দোলনের সহায়তা দিয়েছে, এইসবের ক্রেডিট নেওয়ার জন্য যেই রাজনীতি শুরু হয়েছে এবং একে অপরকে দোষারোপ করার যে রাজনীতি শুরু হয়েছে সেটা দৃষ্টিকটু। তবে আমি মনে করি ওই যে প্রবাদ আছে যে সূচনা লগলে যার বিপদ যত বেশি সেই কাজের সফলতার সম্ভাবনা তত বেশি। আমি ইতিবাচক হিসেবে জিনিসটা দেখতে চাই। এই কারণে আরো একটা কথা আছে যে প্রসব বেদনা বলে একটা কথা আছে। সন্তান জন্ম দেওয়ার প্রাককালে প্রসব বেদনা গভীর হয় কিংবা যত দৃঢ় হয়, প্রবল হয়, এই নতুন রাজনীতির যে উন্মেষ ঘটার প্রাককালে এই প্রসব বেদনার মতোই একটা অবস্থা তৈরি হয়েছে। তো এখন এর মধ্য দিয়ে ভালো কিছু হবে কিনা না খারাপ মুখ থুবড়ে পড়বে সেটি নিয়ে ভাবনা। আমার ধারণা যে জিনিসগুলো আসছে, কথাবার্তা হচ্ছে, একদিক দিয়ে বিব্রতকর। এই বিব্রতকর এই কারণে যে এই আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য হীন রাজনৈতিক স্বার্থে কিছু ব্যক্তি গোষ্ঠী নিজেদের ভিতরে সেসব আলাপ আলোচনা হয়েছিল সেগুলো প্রকাশ করছে। এখন এটি নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে সমন্বয়কদের অনেকেই। আমি যেমন হান্নান মাসুদের একটি স্ট্যাটাস পড়ছিলাম, তিনি বলছেন যে দেখেন আমাদের এই গত 8-10 দিনে, আমি জুলাইয়ের আগের কথা বলছি, এক এক রাত্রি তাদের এক এক বাড়িতে কেটেছে। এর মধ্যে একজন মুক্তিযোদ্ধার বাসায় কেটেছে, একজন সাবেক জামাত ইসলামের নেতার বাসায় কেটেছে, একদিন এম্বাসিতে কেটেছে, একদিন বিএনপি এক নেতার বাসায় কেটেছে, একদিন এক ছাত্রের বাসায় কেটেছে। সুতরাং সবাই কি দাবি করবে যে এই আন্দোলনের পেছন থেকে নেতৃত্ব তারা দিয়েছে, রসদ তারা জুগিয়েছে, কিংবা এই আন্দোলনের ক্রেডিট তাদের? কিন্তু সেটা আবার মানতে নারাজ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের অনেকেই। তারা মনে করছে যে এই আন্দোলনের প্রেক্ষিতে যেই প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। যেমন সরকারের উপদেষ্টা পরিষদে যারা গিয়েছে তারা তাদেরকে কিছুটা সাইড করার চেষ্টা করেছে, এই ধরনের নানান অভিযোগ। তো এইসব অভিযোগের মধ্য দিয়েই যে নতুন আলোচনা হচ্ছে, খোলামেলা আলোচনা হচ্ছে, একদিক দিয়ে ভালো যে গোপন কথা বলে আর কোনো কিছু গোপন থাকছে না, এটা নিয়ে প্রকাশ্যে সামনে চলে আসছে। কিন্তু সেখানেই আফসোসটা, দুঃখটা, যেমন এই জুলাই অভ্যুত্থান যে আপামা ছাত্র জনতার অভ্যুত্থান, সেটা আমরা যে এতদিন বলছি, এখন জামায়াত শিবিরের একটা অংশ বলার চেষ্টা করছে এটা তাদের অভ্যুত্থান, আর আওয়ামী লীগ, কথিত আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও সেই সব স্ক্রিনশট নিয়ে বলার চেষ্টা করছে এটি জামাতের অভ্যুত্থান, শিবিরের অভ্যুত্থান। তো আওয়ামী লীগ এবং জামাত একইভাবেই দাবি করছে যে এটি জামাত এবং শিবিরের অভ্যুত্থান। তো মাঝখান দিয়ে যারা অন্যান্যরা এই আন্দোলনে ভূমিকা রাখলো, সাধারণ ছাত্র, সাধারণ কন্যা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, বিএনপি, আপামর মানুষ যারা রাস্তায় নেমে এসেছিল, তারা চিটেড ফিল করছে, তারা প্রতারিত ফিল করছে কিনা প্রশ্ন। প্রতারিত ফিল করার কিছু নাই, চিটেড ফিল করার কিছু নাই। এই কারণে যদি আপনি বিশ্বাস করেন যে জুলাই আন্দোলনের একক কোনো মাস্টার মাইন্ড ছিল না, একক কোনো পরিকল্পনাকারী ছিল না, যদি কেউ থেকে থাকে, সর্বোচ্চ পরিকল্পনাকারী তো উপরে মহান আল্লাহ তাআলা, কিন্তু নিচে যদি একক পরিকল্পনায় কারোর দ্বারা যদি এই আন্দোলন রূপ পেয়ে থাকে, তার দাবিদার একমাত্র ব্যক্তি শেখ হাসিনা। শেখ হাসিনার ওই রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে না তো না, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এই যে প্রশ্ন, এখানে থেকে যে স্ফুরঙ্গ তৈরি হয় এবং তার একের পর এক ভুল, আমি আলোচনা করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে বাইনারি ভুল। শেখ হাসিনা একের পর এক ভুলের খাদে পা দিচ্ছেন, এখান থেকে তার উঠে আসার রাস্তা নেই, অনেকেই দেখেছেন নিশ্চয়ই। সুতরাং শেখ হাসিনার একক ভুল, এটাই সবচেয়ে বড় মাস্টার মাইন্ড, এবং সেই ভুলের কারণে একের পর এক তিনি হত্যাযজ্ঞ চালিয়েছেন, সামনে গিয়েছেন এমনভাবে যে যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা তিনি রাখেননি। সেটি জুলাই আন্দোলনের সবচেয়ে বড় ভিত্তি। চিন্তা করুন একবার, যদি শেখ হাসিনা ভুল না করে সহনশীল আচরণ করতেন, ছাত্র হত্যা না করে যদি বলতেন, আচ্ছা বাবার এই দাবি তো আমি মেনে নিয়েছি আগে, আবার এটা তো আদালতে গিয়েছে, আমি আবার মেনে নিব, তোমাদেরকে আমি কথা দিলাম, এবং রোববারে বিচারক রায় দিবে না, আজকে রায় দিবে, আমি আদালতকে বলছি, হয়তো থেমে যেত।
যদি থেমে যেত তাহলে শেখ হাসিনার এক দফা পতনের দাবি আসতো না, হয়তো সামনে, হয়তো আসতো আরো পরে, কিন্তু ওই সময় আসতো না। কেননা আমরা জানি এর আগে ছাত্র সমন্বয়কদের একটা অংশ তারা তো গিয়েছিলেন শেখ হাসিনার সাথে আলাপ করতে এবং যে বলেছিলেন যে আমরা অন্য কোনো কিছুর জন্য লড়ছি না, আমরা লড়ছি আমাদের একটা যৌক্তিক দাবিতে। তো যাই হোক, ওই পুরাতন বিতর্কে আমি যাব না। আমি একটু বলার চেষ্টা করছি যে নতুন এই যে রাজনৈতিক প্রচেষ্টা হচ্ছে সেটির শুরুতে যে হোঁচট কিংবা নানান কথাবার্তা হচ্ছে, এটি আদৌ খারাপ ফল দেবে না ভালো ফল দেবে? দিতে পারে খারাপ ফল, একেবারে মুখ থুবড়ে পড়তে পারে। যেমন আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ নিজেরা তাদের দল ঘোষণা করেছে। কোন জেলায় একটা কমিটি হয়েছে, সেটা কমিটি হয়েছে রাত্রে, সকালে 32 জন পদত্যাগ করেছে। কেন হচ্ছে এগুলা? নতুন যে জাতীয় নাগরিক কমিটি এতদিন ছিল, নতুন দল যদি তৈরি হয়, তারা সেই দল থেকেও কি ধরনের পদত্যাগের হিড়িক চলবে কিনা? এক্সট্রিম ডান এক্সট্রিম বামের এই যে মিলমিশের রাজনীতি, সেটি বাংলাদেশে হবে কিনা? নানান রকম প্রশ্ন, নানান রকম সংশয়। আমি মনে প্রাণে চাই তারা সফল হোক, কিন্তু সফল না হওয়ার জন্য যদি যে কয়েকটা বিষয়ে আমার ভিতরে প্রশ্নবোধ হিসেবে জেগেছে, তার একটি হলো গণতান্ত্রিক চর্চার অভাব। এই যে নতুন রাজনৈতিক দলটি হচ্ছে, এটিও সিলেকশন হচ্ছে, যে 4-5 জন মনে করছে এই হওয়া উচিত সভাপতি, এই হওয়া উচিত সদস্য সচিব, একে দলে রাখতে হবে, ওকে দলে রাখতে হবে। তো এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হলো না, কোনো সিলেকশন হলো, যেটি আমাদের অপর রাজনৈতিক দলের চরিত্র। নতুন বন্দোবস্তের রাজনীতি যদি করতে হয়, তাহলে মাঠ পর্যায় থেকে, তৃণমূল থেকে যেসব কর্মী সমর্থক আছে, তাদের ভোটাভুটির ব্যবস্থা নিক, তাদের মতামত নিক। সেই মতামত নিয়েই হতে পারত জনমানুষের নেতা কে হবে, কে এই জনমানুষের নতুন যে রাজনৈতিক স্বপ্ন, সেই স্বপ্নের নেতৃত্ব দিবে। সেটা হয়নি প্রথম, যেখানে আমার খটকা। আর দ্বিতীয় খটকার যে জায়গাটা, সেই জায়গাটা হলো যে ইনক্লুসিভ রাজনীতি করবে ছাত্ররা বলেই এই জামায়াতের সাথে কিংবা ছাত্র শিবিরের সাবেক নেতাদের সাথে তাদের প্রস্রাব বেদনাটা তৈরি হয়েছে। সেই ইনক্লুসিভ রাজনীতি করার জন্য যে ধরনের অ্যাগ্রেসিভ, ইনক্লুসিভ সহজ কথা না, মধ্যপন্থা সহজ কথা না। মধ্যপন্থার রাজনীতি এমন একটা রাজনীতি, আপনাকে প্রতিটা মুহূর্তেই আপনাকে তার পরীক্ষা দিয়ে যেতে হবে, প্রমাণ দিয়ে যেতে হবে। কট্টর ডানপন্থা কিংবা একপাক্ষিক ফ্যাসিবাদী রাজনীতির বয়ান যাদের, তাদের কোনো পরীক্ষা দিতে হয় না। তাদের পরীক্ষা একটাই, যে কোথাও কোনো কিছু হলে এটা ভেঙে ফেলো, এটা গুড়িয়ে ফেলো, এটাকে ব্যান করে দাও, এটাকে নিষিদ্ধ করে দাও, এটাকে মেরে ফেলো, এটাকে কেটে ফেলো। এটা হলো ফ্যাসিবাদী তত্ত্ব। তাদের জন্য কোনো ব্যাখ্যা দিতে হয় না। কিন্তু মধ্যপন্থী রাজনীতি যা, তাদের ব্যাখ্যা দিতে হয়, প্রত্যেকটা জায়গায় সহনশীল আচরণ করতে হয়। ইনক্লুসিভ রাজনীতি যারা করবে, তাদের সহনশীল আচরণ করতে হয়, সবাইকে নিয়ে পথ চলতে হয়। আমরা গত 6 মাসে দেখিনি এই ছাত্র জনগোষ্ঠীর নারীর প্রতি খুব উদার আচরণ করতে, ভিন্ন অন্যান্য ধর্মের প্রতি উদার আচরণের প্রতি আমরা খুব বেশি প্রমাণ আমরা দেখিনি। আবার একভাবে তৌহিদি জনতার কথা বলে ইসলামপন্থী জনগোষ্ঠীকেও বিব্রত করার কিংবা তাদেরকে আস্থায় না রাখার ব্যাপারেও তাদের কিছু কিছু বক্তব্য আমরা দেখেছি। তো সব মিলিয়ে এটি একটি কঠিন পথ। সেই কঠিন পথটা পাড়ি দিতে চায় নতুন রাজনৈতিক দল, এবং সেখানে আমি দারুণভাবে খুশি এই কারণে যে এটি তারা মধ্যপন্থা, যেই পন্থার কথা বরাবরই আমরা সবসময় বলেছি, সেই মধ্যপন্থার রাজনীতির চর্চাটাই করতে চাচ্ছে বলেই আমি মনে প্রাণে চাই তারা সফল হোক। কেন সফল হোক এটা চাই? কেননা বাংলাদেশে এই মধ্যপন্থার ছাত্রদের ইনক্লুসিভ রাজনীতি, এবং যেহেতু তারা ইসলামিক মনোভাব সম্পন্ন, তারা যতটা এগিয়ে আসবে, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী যারা আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাতের রাজনীতির বাইরে চিন্তা করে নিজেদেরকে, তারা এই দলটির সাথে সম্পৃক্ত ঘোষণা করার জন্য মনস্থির করতে পারবে। আরেকটা জিনিস হবে, যেটা আপনারা অনেকেই পছন্দ করবেন না, কিন্তু এই তত্ত্ব আমি বহুত আগে থেকেই দিয়ে আসছি। সেটা হলো, যারা এই জাতীয় নাগরিক কমিটিতে জয়েন করছে কিংবা কাজ করছে, যারা পদ পেয়েছে, তারা সাবেক শিবির সভাপতি কিংবা শিবিরের রাজনীতির সাথে, শিবির থেকে জামায়াত ইসলামীর রাজনীতিতে যেতে চায় না শিক্ষিত তরুণরা। এজন্য তারা ভিন্ন প্ল্যাটফর্ম খুঁজছে, এজন্য তারা জাতীয় নাগরিক কমিটি কিংবা নতুন ছাত্রদের রাজনৈতিক বন্দোবস্তের কাতারে ভিড়ে যেতে চাইছে। তারা পদ পাচ্ছে না বলেই আফসোস করছে। এটাও একটা বড় ইন্ডিকেটর যে এই ছাত্রদের রাজনীতি যত এস্টাবলিশড হবে, যত শক্ত হবে, যত বিস্তৃত করবে, তত জামায়াত ইসলামীর রাজনীতির থেকে লোকজন
এই দলে ভেড়ার চেষ্টা করবে। আমি লিখেছি, ছাত্রদের রাজনৈতিক দল যত শক্ত হবে, জামায়াতে ইসলামের রাজনীতি তত দুর্বল হবে। কেননা জামায়াতে ইসলামী, একবার ভাবুন, যেই ছেলে মেয়েগুলো ছাত্র শিবিরের সভাপতি কিংবা অন্যান্যরা এখন জাতীয় নাগরিক কমিটি করছে, নতুন রাজনৈতিক দলের সাথে থাকতে চাইছে, তারা তো নিজেদেরকে জামাত হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে, শিবির হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে। তো একটা নতুন প্রজন্ম যেই রাজনৈতিক মতাদর্শ থেকে ছোটবেলায় কিশোর কণ্ঠ পড়ে বড় হয়েছে, এখন যদি তারা নিজেদেরকে ওই রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থক পরিচয় দিতে লজ্জাবোধ করে, সংকোচ বোধ করে, তাহলে তো সেই দলের ভবিষ্যৎ খারাপ, সেই দলের ভবিষ্যৎ খুব একটা ভালো না। তো এইগুলো হচ্ছে আমার এলোমেলো ভাবনার জায়গা। সেই এলোমেলো ভাবনার জায়গাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেন এই যে আমি অফিস যাব, এখন বাজে 9:46, আমার বের হতে হবে। বের হওয়ার আগে মনে হলো যে চমৎকার রুদ্রোজ্জ্বল সময়ে আমি একটু আপনাদেরকে ধারণা দেই যে কি হচ্ছে বাংলাদেশের এই যে ছাত্রদের অভ্যন্তরীণ যে কোন্দল, এবং সেই কোন্দলকে এখন প্রকাশ্য কাদা চালাচালি হচ্ছে, সেটা না হয়ে বরঞ্চ যদি ভালো কিছু হয়, ভালোর সাথে আমি সবসময় আছি, আর খারাপের সাথেও আমি থাকবো, তবে সমালোচনাটা অব্যাহত রেখে, ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য, যেইটা আমি বেশ অনেকদিন ধরেই দিচ্ছি এবং দিতে যে অনেকের কাছে অপ্রিয় পাত্র হয়েও গিয়েছে। কিন্তু তাতে আমার ব্যক্তিগত কোনো আক্ষেপ নেই। আমি চেয়েছিলাম এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, নতুনদের জন্য সম্ভাবনা তৈরি হবে, সেই জায়গাগুলো তৈরি হচ্ছে, এবং তারা কট্টর ডানপন্থা থেকে মধ্যপন্থায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা করছে, সেটার জন্য অভিবাদন। আমার প্রত্যাশা থাকবে যে তারা এই যে গণতান্ত্রিক ভাবে কাজগুলোকে যেন এগিয়ে নিয়ে যে অন্যান্য রাজনৈতিক দলের সাথে তাদের যে চরিত্র, সেটার পার্থক্য স্পষ্ট করবে, যেন মানুষ তার আদর্শের ভিত্তিতে এই দলের সাথে সম্পৃক্ত হতে পারে। আমি এখনো দেখছি তারা পত্রিকায়, ফেসবুকে দিচ্ছে যে আমাদের সেনাবাহিনীর কমিটি গঠন করব, সেনাবাহিনীর কেউ থাকলে আমাদের সাথে যোগদান করেন, আমরা বরিশালের কমিটি গঠন করব, কেউ থাকলে আমাদের সাথে যোগদান করেন, আমরা বিদেশে কমিটি গঠন করব, কেউ থাকলে আমাদের সাথে যোগদান করেন। মানুষকে এইভাবে কোন রাজনৈতিক দলের সাথে যোগদান করে না, মানুষ তার আদর্শ এবং তার লালায়িত যে চেতনাবোধ, সেই চেতনাবোধ কারা এগিয়ে নিচ্ছে সেটার সাথে নিজের সম্পৃক্ততা তৈরি করে। তো সেই জায়গাগুলোতে এখনো আমি মনে করি যে অশ্বডিম্বর জায়গায় আছে তারা। তবে একটা ভালো কাজ হোক, ভালো দলটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা আক্তার হোসেন, জোনায়েদ নাকি সার্জিস আলম অথবা হাসনাত, একটার পর একটা আলোচনা চলছে। আবার অনেক জায়গায় খবর আসছে যে ছাত্রদের ভেতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে বা তাদের মধ্যে পদ নিয়ে হাতাহাতি অথবা তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিএনপি শুরু করছে তিস্তাকে নিয়ে নতুন আন্দোলন। হঠাৎ বিএনপি ভারত বিরোধী এই আন্দোলনের কারণ কি? আবার যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে প্রকাশ্যের নেপথ্যে, তাদের মধ্যে শিবির পরিচয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে। রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় নির্বাচন আগে চায় নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, এরকম নানা বিষয় এখন বাংলাদেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এই বিষয়গুলোর সঙ্গে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই আলোচনা। দর্শক, প্রথমেই আমি ছাত্রদের আন্দোলন নিয়ে কথা বলতে চাই এবং ছাত্রদের নতুন দল নিয়ে আলোচনা করতে চাই। আজকালকের ভেতরে হয়তোবা আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করবেন এবং তাদের যে নতুন দলটি আসছে সেই দলটির প্রধান পদে তিনি স্থলাভিষিক্ত হবেন। এটি মোটামুটি এখন গণমাধ্যমের প্রধান খবর। কিন্তু দ্বিতীয় পদটিতে সাধারণ সম্পাদক কিংবা সেক্রেটারি পদে কে বসবেন বা সদস্য সচিব পদে কে বসবেন, এটি নিয়ে কয়েকটি আলোচনা আছে। এর মধ্যে শীর্ষে যে নামটি আছে আক্তার হোসেন, যিনি নাগরিক কমিটির এখন পর্যন্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর রয়েছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র জোনায়েদের নাম, রয়েছে আমাদের বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বা প্রিয় নাম সার্জিস আলম, রয়েছেন হাসনাতের নাম। সকল কিছু ছাপিয়ে এই মুহূর্তে যে আলোচনাটা সবচেয়ে বেশি আসছে সেটি হলো এদের মধ্যে কারা শিবির কারা শিবির না। বাংলাদেশে খুব কম সংখ্যক লোক পাওয়া যাবে যারা কোনো রাজনৈতিক দলকে পছন্দ করেন না। এখন সার্জিসকে বলা হচ্ছে ছাত্রলীগ থেকে উঠে এসছে, কিন্তু
সার্জিসকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু দেখেছি তিনি ছাত্রলীগের মতো মনে হয় না। তিনি হয়তো ইউনিভার্সিটি জীবনে ছাত্রলীগের দু একটা অনুষ্ঠানে বা কয়েকটা বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, হতে পারে। কারণ যখন যে দলটি ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠন সেভাবে ক্যাম্পাসগুলোকে তাদের কন্ট্রোলে বা দখলে রাখে। আবার জুনায়েদকে নিয়ে আলোচনা হচ্ছে, তিনি শিবিরের সাবেক নেতা। আবার বৈষম্য বিরোধী আন্দোলনে নেপথ্যে বসে যারা কাজ করেছে সাদিক সহ আমরা দেখেছি, আরও ফরহাদের নাম সহ অনেকের নাম আসছে যারা শিবির করতেন, পরবর্তী যাদের নাম প্রকাশ পেয়েছে। তো এক্ষেত্রে ছাত্রদের যে নতুন দলটি তৈরি হচ্ছে, এই দলটি আগামী দিন বাংলাদেশের মানুষের কোনো স্বপ্ন পূরণ করতে পারবে কিনা এটা নিয়েও আলোচনা চলছে। তবে সব কিছু ছাপিয়ে শিবির এবং সাধারণ ছাত্র এই আলোচনাটা এখন সবার উপরে। একটা বিষয় বলতে হবে যে ছাত্র শিবির এই নামটি এখন আর কোনো কলঙ্কিত নাম নয়। 5 আগস্টের পর ছাত্র শিবির নামটি সবার কাছে এখন মোটামুটি প্রিয় হয়ে উঠেছে। তবে ছাত্র শিবিরের বিপরীতে যারা অবস্থান করছেন তারা এই নামটিকে পূর্বের মতোই কলঙ্কিত বা ঐতিহাসিক একটা দায়বদ্ধতার জায়গায় আনতে চাইছেন। এখন ধরেন এই যে আন্দোলনটা হয়েছে, এর আগে আমাদের দেশে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস শফিক ভাই বলেছিলেন, বুড়োরা যা পারেনি নাহিদ আসিফরা তা পেরেছে। আসলে একটা কথা আপনাদের খেয়াল করতে হবে, নাহিদ আসিফরা এদেরও পরিবার হয়তো কোনো দলকে ভোট দেয়, খোঁজ নিলে দেয়, আপনারা একটু খোঁজ নেন জানবেন, অথবা তাদেরও কোনো দলকে পছন্দ থাকতে পারে। একেবারে নির্ভেজাল কোনো রাজনৈতিক দলকে পছন্দ করে না বা ভোট দেয় না বা কোনো দলের অংশ নয় এমন মানুষ পাওয়া একেবারে কঠিন। আমাদের যে উপদেষ্টারা বসে আছেন তারা তো ভোট দিয়েছেন এক সময়। আবার আমাদের যারা আমলা রয়েছেন, পুলিশ রয়েছেন, তারাও তো কোনো দলের মধ্যে আছেন। এখন কে কতটা দল কানা সেটা হতে পারে প্রশ্ন। এখন ধরেন সার্জিস, হাসনাত অথবা আরও যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু এরা এই ব্যাকগ্রাউন্ডের বাইরে এসে বাংলাদেশকে মুক্ত করেছে ফ্যাসিস্ট বা স্বৈরাচার হাসিনার হাত থেকে। এটা প্রাধান্য পাওয়া উচিত। তারা পেছনে কোন রাজনীতি করেছেন, কোন দলের অংশ ছিলেন, এগুলো ভুলে যাওয়াটা খুবই আমি মনে করব বড় একটা কারণ হতে পারে বা সবচেয়ে বড় উদাহরণ হতে পারে আমাদের জন্য। কি রকম? ধরেন নাহিদ ইসলাম এই দলটির প্রধান আহ্বায়ক হতে পারেন বা প্রধান হতে পারেন, এরপর সারা দেশে কমিটি হবে। সাধারণ সম্পাদক বা সদস্য সচিব কে হতে পারেন? সদস্য সচিব হওয়ার ক্ষেত্রে আক্তার হোসেন, জোনায়েদ বা আরও যাদের নাম বললাম, এরা প্রত্যেকেই যোগ্য এই পদের জন্য। কেউ নেপথ্যে কাজ করেছে, কেউ প্রকাশ্যে কাজ করেছে। আমরা আক্তার হোসেনের নামটি বললে দেখব বিগত সময় ফ্যাসিস্ট হাসিনার সময় সর্বাধিক জেল খেটেছেন তিনি, এবং তিনি চেষ্টা করেছেন ছাত্রদের মধ্য থেকে একটা বড় বিপ্লব তৈরি করতে। আবার জোনায়েদের নাম বললে আমরা দেখব এই জোনায়েদ ঢাকা ইউনিভার্সিটিতে যখন বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি হচ্ছিল এটাকে সংগঠিত করার কাজ করেছেন, যদিও তিনি তাকে শিবির বলা হচ্ছে। সার্জিস আলম তার তুখর বক্তৃতা, নেতৃত্ব, সাহসিকতা, প্রজ্ঞা, বুদ্ধি এগুলো আমাদের ছাত্র সমাজকে দিশা দিয়েছে, আন্দোলনের গতিকে আরও সামনে এনেছে। এবং হাসনাত আবদুল্লাহ তিনিও 4 জায়গা থেকে যথেষ্ট শক্তি জুগিয়েছে ছাত্র সমাজকে। নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ, বাকের এরা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে আমাদের কাছে পরীক্ষিত ফাইটার। এখন আপনি কাকে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু প্রশ্ন হলো যারা যেই পদে বসেন, ধরেন এই নতুন দলটাতে 20 জন যোগ্য ব্যক্তি আছে, এই 20 জন যোগ্যের মধ্যে আপনি কাকে গুরুত্বপূর্ণ পদে বসাবেন এটা কিন্তু খুব কঠিন একটা কাজ। কিন্তু বিপরীত দিকে যারা এই ছাত্রদের নতুন দল দেখতে চায় না তারা এটাকে বিতর্কিত করার জন্য শিবির তকমাটা দিচ্ছে। শিবির এই দেশের একটি রাজনৈতিক বা ছাত্র শক্তি, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন কিংবা ছাত্রলীগ বা আদার্স যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের মতোই শিবির একটি সংগঠিত ছাত্র শক্তি হিসেবেই আমি বিবেচনা করি। এখন যদি আপনি 71-এর ইতিহাস জানেন, আমি শিবিরকে এক্ষেত্রে জড়াবো না, কারণ শিবিরের জন্ম 71-এর পরে।
জামায়াতের ক্ষেত্রে হয়তো বা আপনারা এই কথাগুলো বলতে পারেন। আবার ছাত্রলীগের প্রশ্নটা টানলে বলবো, ছাত্রলীগ ৭১-এ বড় ভূমিকা রাখলেও এই দেশে বাকশাল প্রতিষ্ঠা, আবার এই দেশে ফ্যাসিস্ট বা স্বৈরাচারের যে রূপটি আমরা দেখেছি তার নেপথ্যে বা প্রকাশ্যে ছাত্রলীগ একটা জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছিল। আবার ছাত্র দলের কথাটি বললে আমরা গর্বিত হতে পারি, কারণ এই দলটি বিগত সময় অনেক লড়াই সংগ্রামের একদম সামনের সারিতে কাজ করেছে। বহু ছাত্র দলের ছেলেরা জীবন দিয়েছে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে। সর্বশেষ জুলাই অভ্যুত্থানেও ছাত্র দলের অনেক বড় ভূমিকা ছিল। তো এদের মধ্য থেকে যারা এই দলটিকে এখন নেতৃত্ব দেবেন, মানে নতুন দলটিকে, আমি মনে করি যোগ্যতার আলোকে সবাই পরীক্ষিত। এদের নিয়ে আমি কোনো প্রকার দ্বিধান্বিত নই। কিন্তু প্রশ্ন হলো, এদেরকে কারা খাটো করতে চাইছে বা বিতর্কিত করতে চাইছে? তারা হলো যারা নতুন দলকে ভয় পান। এই মুহূর্তে আওয়ামী লীগ নেই বললেই চলে, ছাত্রলীগ নিষিদ্ধ। প্রকৃতভাবে আগামী নির্বাচনে বাংলাদেশে ফাইট করবে বিএনপি এবং জামাত। এই দুটো দলে বাকিরা ভাগ হয়ে যাবে। এখন জামাত আর বিএনপি এই দুটো দলই ফাইট করবে আগামী নির্বাচনে। তো এই দুটোর মধ্যেই এখন বিরোধ, সেটা মতবিরোধ হোক বা বিভিন্ন ক্ষেত্রে বিরোধ হোক। আবার দেখছি এই দুটো দলের মধ্যেই সোশ্যাল মিডিয়া এখন ঝড় উঠছে, কার দল বেশি পরীক্ষিত, কার দল ব্যর্থ, এগুলো নিয়ে। এগুলো থাকা খুবই স্বাভাবিক, কারণ রাজনৈতিক দলের দুটো দল মানে এই বিএনপি জামাত প্রায় 2 থেকে আড়াই দশক তারা একসাথে কাজ করেছে। এখন তারা দুটো দলই আগামী নির্বাচনে বিপরীত দিকে দাঁড়াবে। তো তাদের মধ্যে এই প্রতিযোগিতা হওয়াটা শিষ্টাচার পরিপন্থী না, শিষ্টাচার বহির্ভূতও না। আমি মনে করি এটা একটা সিস্টেম বা আমাদের দেশের রাজনীতি, এটা খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু বাস্তবিক অর্থে ছাত্রদেরকে জামাত শিবির সহযোগিতা করছে, বিএনপিও সহযোগিতা করছে, কিন্তু নতুন দল আসা নিয়ে আমরা দেখছি যে বিএনপির অধিকাংশ নেতা একটু ভিন্ন টাইপের বক্তব্য দিচ্ছেন। এটারও কারণ আমরা কম বেশি বুঝতে পারছি। এখন বিষয়টা হলো যে নতুন দলটা আসবে, তারা কিন্তু একটা শক্ত প্রতিযোগিতার মধ্যে পড়বে। বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলেও বিএনপি একটা শক্তিধর দল এবং ক্ষমতায় আসার মতো দল। আবার 5 তারিখের পর জামাত বা বিগত 15-16 বছরে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত জামাত এখন বেশ শক্তিশালী। আবার ইসলামী দলগুলো যদি জামাতের সিরিয়ালে চলে আসে বা জামাতের কাতারে চলে আসে, সেক্ষেত্রে জামাত অনেক বেশি শক্তি সঞ্চার করতে পারবে। ভোটের রাজনীতিতে জামাত অনেক একটা বড় ভালো ফলাফল পেতে পারে। এখন ছাত্ররা হবে তৃতীয় দল নাকি প্রধান দল না দ্বিতীয় দল? ছাত্রদের মধ্যে যদি এই পদবি নিয়ে কোনো বিরোধ সৃষ্টি হয়, কিংবা এরা এই বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটি বা এই যে তাদের প্ল্যাটফর্ম, এখান থেকে তারা যদি বেরিয়ে যায়, এরা যদি অন্য কোনো দলে যায়, সেক্ষেত্রে আমি মনে করি ছাত্ররা দুর্বল হয়ে যাবে। এই সময় ছাত্রদের না জামাতে যাওয়া উচিত না বিএনপিতে যাওয়া উচিত। কোয়ালিশন করতে পারে, নির্বাচনে একটা দল তৈরি করে তারা পরবর্তী কোয়ালিশন করলো, কিন্তু ছাত্ররা যদি নিজেদের মঞ্চ ছেড়ে বা নিজেদের ফোরাম ছেড়ে তারা অন্য কোনো দলে যায়, তারা বিতর্কিত হয়ে যাবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তাহলে ছাত্রদের কি করতে হবে? ছাত্রদেরকে একটা শক্তিশালী দল গঠন করতে হবে। বাংলাদেশের মানুষ এতদিন যে দলগুলো দ্বারা কোনো স্বপ্ন তাদের পূরণ হয়নি, বা বাংলাদেশে যেই মানুষগুলো একটা ইমরান খানের প্রত্যাশা ছিলেন, যারা পরিবারতন্ত্রের বাইরে মানুষকে স্বপ্ন দেখাবেন, যারা প্রথাগত বা তথাকথিত রাজনীতির নামে বাংলাদেশকে শোষণ করেছেন, টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাট, দখলদারিত্ব করেছেন, সেই সব দলের বিরুদ্ধে ছাত্ররা পারবে বাংলাদেশকে নতুন আলো দেখাতে। এখন এই আলোটি দেখানোর ক্ষেত্রে ছাত্রদের নিজেদের চোখে যথেষ্ট আলো থাকতে হবে। কীরকম? আমরা দেখছি সরকারের বয়স 6 মাস অতিক্রান্ত হয়েছে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি। সেখানে আমাদের 3 জন সমন্বয়ক উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে। এদের নিয়ে আলোচনা সমালোচনা দুটোই রয়েছে। এখন এরা এই পদে বসে কতটুকু সাকসেস হয়েছে, কতটুকু দেশকে জনগণকে দিতে পেরেছে, এটা নিয়েও আমাদের অনেক রকম প্রশ্ন আছে। কিন্তু এটা সত্য, ছাত্ররা যেখানেই বসুক, এই দেশের মূল চাবিটা ছিল, কন্ট্রোলের চাবিটা ছিল ডক্টর ইউনূসের কাছে, এবং এটি ছিল আমাদের ডিপ স্টেটের হাতে।
সেখানে ছাত্রদের নিজেদেরও অনেক রকম ফাইট করতে হয়েছে সরকারের ভেতরে থেকেও। এখন কয়েকটা বিষয় আমাদের দৃষ্টি রাখতে হবে, ছাত্ররা সফল হবে নাকি ব্যর্থ হবে। আমাদের নাহিদ ইসলাম বা সার্জিস আলমদেরকে মাথায় রাখতে হবে কয়েকটা বিষয়। এক, এই দেশের মানুষ যা কিছু চায়, যুব সমাজ বা তারা সেটা হয়তো বা বুঝতে পেরেছেন এতদিনে, তারা এই দেশে পূর্বের মতো কোনো রাজনীতি দেখতে চায় না। এবং আওয়ামী লীগ, বিএনপি বা জামাত এই দেশকে যা কিছু দিয়েছে তার বিপরীতে এমন কিছু দিতে হবে যেটা দেশের মানুষ চায়। 2 নম্বর, আমাদের নতুন যে দলটি আসবে এই দলটিকে মানুষের আস্থা অর্জনের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং আস্থা অর্জন করতে হবে। কিভাবে সেটি সম্ভব? ধরেন বিএনপি 5 তারিখের পর, মানে আগস্টের 5 তারিখের পর সবচেয়ে সম্ভাবনাময় দল ছিল বিএনপি, কিন্তু সেই বিএনপির মধ্যে এখন নানান রকম গুঞ্জন বা বিএনপি আলোচনার শীর্ষে রয়েছে, কারণ তার নেতা কর্মীরা সারা দেশে যা কিছু করেছে তার দায় বিএনপিকে নিতে হয়েছে। পক্ষান্তরে ছাত্র সমাজ বা যারা নতুন দল করবে তারা কিন্তু সরকারের 6 মাস বা 6.5 মাস রয়েছিলেন, ঠিক ছিলেন, বা তারা কিন্তু ক্ষমতার কেন্দ্রে ছিলেন। তারা কি দিতে পেরেছেন এই সময়টির মধ্যে বা আগামীতে কি দিতে পারবেন সেই বিষয়টি জনগণকে প্রকাশ করতে হবে। 3 নম্বর, তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসবে। 1, তাদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলতে চাইবে, সেই ফাঁদ তারা কেটে বেরিয়ে আসতে পারবেন কিনা। তাদের সামনে অনেক রকম বাধা আসবে, সেই বাধা তারা উপেক্ষা করতে পারবেন কিনা। তাদের সামনে অনেক রকম প্রলোভন আসবে, সেই প্রলোভন তারা উপচিয়ে নিজেকে স্বচ্ছতার প্রমাণ দিতে পারবেন কিনা। তাদের মধ্যে রাজনৈতিক অনেক বিরোধ তৈরি হবে, সেই বিরোধকে তারা মীমাংসা করে তারা বেরিয়ে আসতে পারবেন কিনা। এরকম অনেকগুলো বিষয় তাদের সামনে আসবে। এখন প্রশ্ন হলো যে ছাত্ররা নতুন দল গঠন করতে চাইছেন, তাদের জনপ্রিয়তা রয়েছে কতটুকু। একটা বিষয় মনে রাখতে হবে, ইমরান খান তেহরিকে ইনসাফ যখন গঠন করেন, মানে ক্ষমতায় বসার 24 থেকে 26 বছর আগে তিনি এই দলটি গঠন করেন এবং ক্রিকেটে পাকিস্তানকে একটা শিরোপা, বিশ্বকাপের শিরোপা দিয়েই ইমরান খান এই দলটি গঠন করেন। প্রথমে এই দলটি নানান রকম প্রতিহিংসার শিকার হন, মানুষের নিন্দার শিকার হন, কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সহজে মানুষ গ্রহণ করতে চায় না। তো ইমরান খান সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে 24 থেকে 25 বছরের মাথায় তার দলকে ক্ষমতা এনেছিলেন, কারণ মানুষের কাছে তিনি আস্থা অর্জন করতে পেরেছেন। কিন্তু ছাত্রদের সামনে একটা সুবিধাজনক অবস্থান রয়েছে, কারণ তারা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় ঘটিয়ে সরাসরি তারা একটা সরকার তৈরি করেছে তাদের ইচ্ছে মতো। হতে পারে সব রাজনৈতিক দলের পছন্দ ছিল উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে, কিন্তু ছাত্ররা সেই পরিষদের গুরুত্বপূর্ণ পদে বসেছিলেন। সেই পদে বসে তারা ব্যক্তিগত কতটুকু লাভ খুঁজেছেন বা রাষ্ট্র বা জনগণের কতটুকু লাভ খুঁজেছেন সেটার হিসেব নিকেশ দেওয়ার সময় আসছে আগামী নির্বাচনে। অতএব ছাত্রদেরকে মাথায় রাখতে হবে তারা জনগণের সরকার তৈরি করবে নাকি একটা নামকস্তের দল তৈরি করবে। কারণ বাংলাদেশের নতুন দলগুলোর ভবিষ্যৎ খুব বেশি ভালো না, যেটা আমরা নূর রাশেদের দলকে দেখছি বা আমরা আরও অনেক দলকে দেখছি। আজ পর্যন্ত 40টা 48টা বা 50টা রাজনৈতিক দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে খুব কম দলই আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের বাইরে কোনো দলকে আমরা দেখতে পাচ্ছি না। অতএব এই চ্যালেঞ্জগুলো আমাদের নতুন ছাত্রদের সামনে আসবে। এখন শেষ যে কথাটি বলতে পারি, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত বা আরও যারা রয়েছে তারা আমাদের কাছে পরীক্ষিত ফাইটার, এই কথাটি শুরুতেই বলেছিলাম। তারা লড়াই সংগ্রামে বিজয়ী হয়েছেন, কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে তারা বিজয়ী হতে পারবেন? ওই যে বললাম, তাদের সামনে অনেক বাধা আসবে, এই বাধাগুলো উপচে ফেলতে হবে প্রজ্ঞা, বুদ্ধি, বিবেক, তাদের সব কি বলবো, দুটো চোখের বাইরে আরও যে চোখগুলো আছে সেই চোখগুলোকে ব্যবহার করে তাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে। এখন আমাদেরকে তাদের সহযোগিতা করতে হবে। আবার বিএনপি, জামায়াতের মতো শক্তিশালী দল। দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন তাদের দলের ভিতরে কি হয়েছে। শিবিরের সাহায্যে তাদের একটা কথা কাটাকাটি বা তাদের একটা নেতৃত্ব পর্যায়ে সমস্যা হচ্ছে, কারণ যারা জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেলালে তাদের মধ্যে অনেকে হয়তোবা শিবির করতো। তো এখন হয়তোবা এই দলের ভিতরেও শিবির ঢুকার একটা সম্ভাবনা আছে, এই জন্যই মূলত এদিক সেদিক হওয়ার সমস্যাগুলো হচ্ছে। তারপরে নিশ্চিত হওয়া গিয়েছে তারা বৈষম্য বিরোধী বা তারা যে ছাত্র নেতারা আছেন তারা তাদের দল গঠন করছেন। মোটামুটি নিশ্চিত নাহিদ প্রধান এবং আক্তার হোসেন সদস্য সচিব আত্মপ্রকাশ করবে, যে কোনো করবে। আমরা চাই ছাত্র দলের এই যে নতুন যেই দল, এই দল
দেশের ভবিষ্যতের জন্য কাজ করবে এবং দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে এবং তারাই ক্ষমতায় এসে দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে।